ভারতের শত্রু চীন সফরে ডক্টর ইউনূস। ঢাকা বেজিং ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ভয়ে আছে কি দিল্লি, কিভাবে সামলাবেন মোদি? এবার ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার, কি ব্যবস্থা নেবে ক্ষুব্ধ ভারত? রাতভর নফল ইবাদতে লাইলাতুল কদর পালন করেছেন বিশ্বের লাখ লাখ মুসল্লি। আল আকসা মসজিদে হাজির যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিরা। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের দিকে নজর এখন ভারতের। এই সফরকে ঘিরে কি ভয় আর উদ্বেগে আছে নয়াদিল্লি? কেননা বাংলাদেশ ও চীন এই দুই দেশের সাথে শীতল সম্পর্ক ভারতের, আর এমন অবস্থায় বেইজিংয়ের সাথে আরও ঘনিষ্ঠ হচ্ছে ঢাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ভারত নির্ভর পররাষ্ট্রনীতির মোড় ঘুরিয়ে চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব বাড়াচ্ছে অন্তর্বর্তী সরকার। আর সব মিলে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দেওয়ার চাবিকাঠি কি এখন বাংলাদেশের হাতে রয়েছে? কি বলছেন বিশ্লেষকরা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সাম্প্রতিক সফরে চীনের উদ্দেশ্যে রওনা দিলেন, তখন শুধু ঢাকা নয়, দিল্লির দিকেও ছিল সবার নজর। প্রধান উপদেষ্টার এই সফর নিছক আনুষ্ঠানিক কোনো ভিজিট নয়, বরং দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে যোগ করতে পারে নতুন মাত্রা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গতিবিধি অনেকাংশে নির্ধারিত হতো ভারতের ইশারায়, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর আমূল পাল্টে গেছে পরিস্থিতি। নয়াদিল্লির সম্মতির তোয়াক্কা না করে বেইজিংয়ের সাথে সম্পর্ক জোরদারে পদক্ষেপ নিচ্ছে ঢাকা। বাংলাদেশ চীনের মাঝে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতায় কি ভয় পাচ্ছে ভারত? ভারত বাংলাদেশ সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ হলেও সাম্প্রতিক ঘটনাগুলো দিল্লির জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। শেখ হাসিনার পতনের পর থেকে ক্রমেই শীতল হচ্ছে ঢাকা ও দিল্লির সম্পর্ক। ভারতকে এড়িয়ে বাংলাদেশ এখন ঝুঁকছে চীনের দিকে। উষ্ণ হচ্ছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক। চীনের এমন ক্রমবর্ধমান প্রভাবকে ভয় পাচ্ছে ভারত। ঢাকার নতুন নেতৃত্ব বেইজিংয়ের সঙ্গে একাধিক বাণিজ্য ও অবকাঠামো উন্নয়ন চুক্তির পথে হাঁটছে। এর ফলে আরও জটিল চ্যালেঞ্জের মুখে পড়বে নয়াদিল্লির আঞ্চলিক আধিপত্য। নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মতো প্রতিবেশী রাষ্ট্রের সাথে টানাপোড়েন বৃদ্ধি ভারতের জন্য হয়ে উঠছে শাখের করাত। ভারত ও চীনের প্রতিযোগিতার জেরে ভূখণ্ডগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে আছে বাংলাদেশ। বঙ্গোপসাগরে কৌশলগত উপস্থিতি ও বন্দর ব্যবহারের সুযোগ পেলে এই অঞ্চলে আরও বাড়বে চীনের সামরিক ও বাণিজ্যিক প্রভাব। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীনের সাথে দ্বিপাক্ষিক ব্যবসার পরিমাণ প্রায় $2,400 কোটি। অন্যদিকে ভারতের সাথে ব্যবসার পরিমাণ $1,800 কোটি। বাংলাদেশের 70% বেশি সামরিক সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র আসে চীন থেকে। ট্রান্সপোর্ট, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভারত বিনিয়োগ করলেও চীনের ঋণ ও প্রকল্পের পরিমাণ অনেক বেশি। একই সাথে চিকিৎসা খাতেও দেশটি পূরণ করছে ভারতের শূন্যতা। বাংলাদেশের সক্রিয় সহযোগী হবে চীন। বর্তমান অন্তর্বর্তী সরকারের এটাই চাওয়া। বেইজিং ও ঢাকার মধ্যকার বাণিজ্যিক লেনদেন বছরে প্রায় $24 বিলিয়ন হলেও এখানে আমদানির পরিমাণই বেশি। বাংলাদেশি রপ্তানির পরিমাণ রীতিমতো নগণ্য। ডক্টর ইউনূসের চীন সফরে মংলা বন্দর উন্নয়ন, তিস্তা নদী ব্যবস্থাপনা ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বড় চুক্তি হলে বিষয়টি বাংলাদেশের জন্য হবে উল্লেখযোগ্য এক পদক্ষেপ। বিশেষ করে চীনা ঋণের সুদহার কমিয়ে দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে চায় ইউনূস প্রশাসন। চীনের দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও সামরিক সহযোগিতা আরও গভীরভাবে বাংলাদেশকে যুক্ত করছে বেইজিংয়ের সাথে। পাশাপাশি ভারতের বৈরী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান মিত্রতা দিল্লির জন্য হচ্ছে কৌশলগত উদ্বেগের কারণ। বিশ্লেষকদের ধারণা, ডক্টর ইউনূসের চীন সফরের পর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ঘটতে পারে নাটকীয় কোনো পরিবর্তন। মনে করা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের এই চীন সফর শুধুমাত্র আনুষ্ঠানিক সৌজন্য বিনিময় নয়, বরং এশিয়ায় নতুন শক্তির ভারসাম্য নির্ধারণে হতে পারে বড় একটি পদক্ষেপ। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। এবার ভারতে ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগ এনে দেশটির গোয়েন্দা সংস্থা রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে আমেরিকার একটি ধর্মীয় সংস্থা। ভারতের গোয়েন্দা সংস্থার রয়ের বিরুদ্ধে দেশটির সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান অত্যাচারের অভিযোগ এনে প্রতিবেদন প্রকাশ করেছে ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা
USCIRF এর নামের সংস্থাটি। যদিও এই প্রতিবেদনকে ভুয়া হিসেবে অভিহিত করে কঠোর বিবৃতি দিয়েছে ভারত। এখন ভারত কি পদক্ষেপ নেবে? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকেই আশায় বুক বাঁধতে শুরু করেন ভারতীয়দের অনেকে। তবে বাস্তবতা হলো ট্রাম্প প্রশাসনের সাথে ভারতের সম্পর্কের উন্নয়ন তো দূরে থাক, উল্টো পদে পদে নাস্তানাবুদ হচ্ছে মোদি সরকার। ভারতীয় পণ্যের উপর ট্রাম্পের উচ্চহারে শুল্ক আরোপের ঘোষণা ও হাতকড়া আর শিকল পরিয়ে ভারতের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনায় অবনতি ঘটেছে দুই দেশের সম্পর্কে। দিন কয়েক আগেই ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করেন ট্রাম্প ঘনিষ্ঠ মার্কিন ধনকুবের ইলন মাস্ক। সপ্তাহ না পেরোতেই আবারও দুঃসংবাদ ভারতের জন্য। এবার দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা রয়ের ওপর অত্যাচারের অভিযোগ আনল যুক্তরাষ্ট্রের একটি ধর্মীয় সংস্থা। State-sanctioned violence was unleashed upon the Sikh community in India. মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের স্বাধীন প্যানেল ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা USCIRF নামের সংস্থাটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ভারতে সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান অত্যাচারের অভিযোগ এনেছে সংস্থাটি। এছাড়া পরিকল্পিতভাবে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে শিখ নেতাদের হত্যায় ভারতের গোয়েন্দা সংস্থা এর জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। বিকাশ যাদব নামে এর সাবেক এক কর্মকর্তার নাম উল্লেখ করে বলা হয়েছে, হত্যা চেষ্টায় তার সম্পৃক্ততার ব্যাপারে অভিযোগপত্র দিয়েছে মার্কিন বিচার বিভাগ। প্রতিবেদন আরও বলছে 2024 সালে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ এবং বৈষম্য ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় ভারতে ধর্মীয় স্বাধীনতার অবস্থার অবনতি হতে থাকে। হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার পার্টি বিজেপি গত বছরের নির্বাচনী প্রচারণার সময় মুসলিম ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাপূর্ণ বক্তব্য এবং বিভ্রান্তিকর প্রচারণা চালিয়েছিলেন। এছাড়া গত বছরের এপ্রিলে যেসব মুসলমানদের অধিক সন্তান রয়েছে তাদের অনুপ্রবেশকারী বলে উল্লেখ করেছিলেন মোদি। USCIRF এর প্রতিবেদন প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে নয়াদিল্লি। পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের স্বাধীন ওই সংস্থার প্রতিবেদনকে ভুয়া হিসেবে অভিহিত করে ভারত জানিয়েছে, এই ধরনের এজেন্ডা ভিত্তিক দাবি সংস্থাটির সত্যতাকেই প্রশ্নবিদ্ধ করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল একটি কঠোর বিবৃতিতে এই প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেন। তবে ভারতীয় আমেরিকান মুসলিমদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল এই প্রতিবেদনের জন্য USCIRF-কে সাধুবাদ জানিয়েছে। USCIRF মূলত একটি মার্কিন সরকারের উপদেষ্টা সংস্থা যা বিদেশে ধর্মীয় স্বাধীনতার উপর নজরদারি করে এবং নীতিগত সুপারিশ করে থাকে। 2020 সালেও সংস্থাটি ভারতকে ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে তালিকাভুক্ত করেছিল। মার্কিন পররাষ্ট্র দফতর এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন USCIRF-এর এই প্রতিবেদন ভারত মার্কিন কৌশলগত সম্পর্কে নতুন বাধা সৃষ্টি করতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। তুরস্কে এখনও চলছে সরকার বিরোধী তীব্র আন্দোলন। টানা 8ম দিনের মতো দেশের বিভিন্ন শহরে রাজপথে নামে হাজার হাজার শিক্ষার্থী। সে সময় তারা সরকারের পতন না হওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয়। তবে বিক্ষোভ দমনে মরিয়া পুলিশ এ পর্যন্ত আটক করেছে 1,500-এরও বেশি বিক্ষোভকারীকে। সার্বিক পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। হিজল জোবায়েরের ডেস্ক রিপোর্ট। রিসেপ তাইয়েপ এরদোয়ান সরকারের বিরুদ্ধে টানা বিক্ষোভে অস্থিতিশীল হয়ে উঠেছে তুরস্ক। রাজপথে নেমে সরকার পতনের ডাক দিচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। 1 দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটিতে এটি সর্ববৃহৎ বিক্ষোভ। দাবানলের মতো ছড়িয়ে পড়তে থাকা এ বিক্ষোভ দমনে অনন্যপায় হয়ে ব্যাপক ধরপাকড়ের পথ বেছে নিয়েছে পুলিশ। সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানাচ্ছে আন্তর্জাতিক মহল। অন্যদিকে লাগাতার চলতে থাকা এই বিক্ষোভকে সহিংসতা বলে তকমা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিক্ষোভকারীরা করুণ পরিণতির পথ বেছে নিচ্ছে বলে হুঁশিয়ারি জানিয়েছেন তিনি।
এরদোগান বলছেন, এই বিক্ষোভের জেরে দেশ খুবই নাজুক সময় পার করছে। বিরোধীরা উদ্দেশ্যমূলকভাবে দেশকে অস্থিতিশীল করতে বিক্ষোভের আড়ালে সহিংসতাকে উস্কানি দিচ্ছে। যারা দেশকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে তাদের বরদাস্ত করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন তিনি। উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধারণ ও কাণ্ডজ্ঞান বিবেচনা করে চলার আহ্বান জানান প্রেসিডেন্ট। মূলত এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির নেতা ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে শুরু হয় এ বিক্ষোভ। ২০২৮ সালে এরদোয়ানের বিপরীতে সিএইচপির প্রেসিডেন্ট প্রার্থী ইমামোগলু তাকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তবে ইমামোগলুর দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিরোধী শক্তিকে কোণঠাসা করতেই এ পথ বেছে নিয়েছেন এরদোয়ান। তবে এরদোয়ান এ দাবি নাকচ করে দিয়েছেন। এরপরও বিক্ষোভ থামছে না। টানা বিক্ষোভের ধারাবাহিকতায় ২৬ মার্চও রাজপথে নামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে শুরু করে হাজার হাজার মানুষ। এর আগে ২৫ মার্চ ইস্তাম্বুলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে মিছিল করে। এ সময় সরকার পতনের দাবিতে স্লোগান দেয় তারা। প্রধান বিরোধী দল সিএইচপিও এদিন ইস্তাম্বুলে সিটি হলের সামনে বিক্ষোভ করে। ২৯ মার্চ বড়সড় বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা করছে দলটি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইস্তাম্বুলে বিপুল পরিমাণ দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে যে কোনো ধরনের বিক্ষোভ। এ অবস্থায় পরিচয় আড়াল রাখতে মুখে মাস্ক পরে মিছিলে অংশ নিচ্ছে শিক্ষার্থী ও বিক্ষোভকারীরা। চলমান এই বিক্ষোভ দমনে গত কয়েকদিনে শিক্ষার্থী, সাংবাদিক, আইনজীবী সহ ১৫০০ মানুষকে আটক করেছে এরদোয়ান সরকার। এএফপির সাংবাদিক সহ ৭ সাংবাদিককে আটক করে পাঠানো হয়েছে কারাগারে। অন্যদিকে এই বিক্ষোভ দমনে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ ও ব্যাপক ধরপাকড়ের নিন্দা জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় কাউন্সিল ও মানবাধিকার সংগঠনগুলো। সরকার যেভাবে বিক্ষোভ দমনের চেষ্টা চালাচ্ছে তা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনে এক বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে এত সংখ্যক মানুষকে আটকের ঘটনায় উদ্বেগ জানিয়ে মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন। তবে আন্তর্জাতিক মহলের কথা সেভাবে কানে তুলছে না এরদোয়ান সরকার। হিজল জোবায়ের, বাংলা ভিশন। রাতভর নামাজ ও নফল ইবাদতের মধ্য দিয়ে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশগুলোতে পালিত হয়েছে পবিত্র লাইলাতুল কদর। শবে কদরের নামাজ আদায়ে মক্কা ও মদিনার পবিত্র মসজিদগুলোতে হাজির হয়েছিলেন লাখ লাখ মুসল্লি। এদিন লাইলাতুল কদরের নামাজে অংশ নিতে জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে হাজির হয়েছিলেন যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনিরাও। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সৌদি আরব সহ অন্যান্য মুসলিম দেশগুলোতে ধর্মীয় শ্রদ্ধা ও পূর্ণ আধ্যাত্মিকতার সাথে পালিত হল পবিত্র লাইলাতুল কদর। মহিমান্বিত এই রাতে সৌদি আরবে ৩ মিলিয়নেরও বেশি ধর্মপ্রাণ মুসলিম মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার প্রফেট মসজিদে একত্রিত হয়ে এশার নামাজ, তারাবি ও লাইলাতুল কদরের নামাজ আদায় করেছেন। বিশ্বের নানা প্রান্ত থেকে মুসলিমরা লাইলাতুল কদরের নামাজ আদায় করতে মক্কা ও মদিনার পবিত্র মসজিদগুলোতে সমবেত হয়েছিলেন। রমজান মাসের শেষের দিকে প্রতি বেজর রাতে মুসলিমরা লাইলাতুল কদর অনুসন্ধান করে থাকেন। আল্লাহ রমজান মাসের শেষ ১০ দিনের একটি রাতকে বিশেষভাবে গোপন রেখেছেন। তিনি ওই বিশেষ রাতটির নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি। লাইলাতুল কদর বা কদরের রাত হল সেই বিশেষ রাত যে রাতে পবিত্র কুরআন আসমান থেকে পৃথিবীতে নাজিল হয়েছিল। এই রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনের প্রথম আয়াত নাজিল হয়েছিল, যা পৃথিবীতে এক নতুন আলোর সূচনা এনে দেয়। এই রাতটিকে ভাগ্যের রাত, সিদ্ধান্তের রাতও বলা হয়। পবিত্র কুরআনে বলা হয়েছে এই রাত হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতেই আল্লাহর আদেশে পৃথিবীতে রহমত, বরকত ও কল্যাণ নেমে আসে। লাইলাতুল কদরের রাতের নির্দিষ্ট সময় জানা না গেলেও ২৭শে রমজানেই অনেক মানুষ লাইলাতুল কদরের নামাজ আদায় করা সহ ইবাদত বন্দেগী করে থাকেন। এদিকে ২৬ মার্চ রাতে লাইলাতুল কদরের নামাজ আদায় করতে জেরুজালেমের আল আকসা মসজিদে একত্রিত হয়েছিলেন ফিলিস্তিনিরা। সেদিন মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিরা পুরনো শহরের সংকীর্ণ গলিগুলোতে জড়ো হন। আল আকসা মসজিদ মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান, যা ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত। কমপ্লেক্সটির পরিচালনাকারী ইসলামিক সংস্থা এদিন মুসল্লিদের উপস্থিতির সংখ্যা প্রায় ১,৮০,০০০ উল্লেখ করে।
রমজান মাস বিশেষ করে লাইলাতুল কদরের রাত আধ্যাত্মিকতা বৃদ্ধির যাত্রা শুরু করার এক বিশেষ সময় হিসেবে গণ্য করা হয়। পবিত্র কুরআনের কারণে আল্লাহ এই রাতের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই রজনীর বরকত সম্পর্কে পবিত্র কুরআনে একটি পূর্ণ সূরা অবতীর্ণ হয়েছে। কুরআনে এই রাতটিকে বরকতময় রাত হিসেবে উল্লেখ করা হয়েছে। অনেকের মাঝে একটি সংশয় রয়েছে যে সারা বিশ্বে লাইলাতুল কদর কি একই সময় ঘটে। ফিকাহবিদরা বলছেন, লাইলাতুল কদরের নির্ধারণ চাঁদের সাথেই সম্পৃক্ত। যার যার দেশে যেদিন চাঁদ উঠবে সে দেশের চাঁদ ওঠার তারিখ অনুযায়ী লাইলাতুল কদর নির্ধারণ করতে হবে। ইফাত জাহান, বাংলা ভিশন। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে জ্বলছে দক্ষিণ কোরিয়া। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ জনের। এক সপ্তাহের দাবানলে ঘর বাড়ি হারিয়েছেন ১০,০০০-এর বেশি মানুষ। বাতাসে দ্রুত ছড়িয়ে পড়ায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। দাবানলের আগুনে এরই মধ্যে পড়ে গেছে ১৩০০ বছরের প্রাচীন গোনসা মন্দির। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। দক্ষিণ কোরিয়া পুড়ছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে। দমকা হাওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। সানচেং কাউন্টিতে শুরু হওয়া দাবানলে এক সপ্তাহের মধ্যে ৮৮,০০০ একর জমি পুড়ে গেছে। বাড়ছে প্রাণহানি, আহত হয়ে হাসপাতালে ভর্তি অনেকে। এরই মধ্যে দাবানলের ভয়াবহতা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ১০,০০০ বাসিন্দাকে। পরিস্থিতি মোকাবেলায় বুধবার ৪টি ভিন্ন অঞ্চলে ১০,০০০ অগ্নি নির্বাপক কর্মী মোতায়েন করেছে কোরিয়া সরকার। ১২০টির বেশি হেলিকপ্টার কাজ করছে, তাতেও নিয়ন্ত্রণে আসছে না আগুন। শুনেছি শতাধিক হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, কিন্তু আমরা একটি দুটি হেলিকপ্টার দেখতে পেয়েছি। প্রতিটি স্থানে পানি ছেটানোর জন্য আরও হেলিকপ্টার প্রয়োজন, অন্যথায় আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। আগুনের সূত্রপাত যখন হয় তখন নিয়ন্ত্রণ করা সহজ ছিল। ২-৩ জন অগ্নি নির্বাপক কর্মী চেষ্টা করলেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারত, কিন্তু আগুন নিয়ন্ত্রণের কাজ অনেক দেরিতে শুরু হয়। কর্তৃপক্ষের জন্য এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল। কর্তৃপক্ষের দাবি সাধারণ মানুষের হাতে আগুনের সূত্রপাত হয়েছে, কিন্তু দমকা হাওয়া এবং শুষ্ক জমির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। বাতাসের গতিবেগ এতটাই দ্রুত পরিবর্তন হচ্ছে যে এরই মধ্যে মঙ্গলবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়। এদিকে দেশটির উইসেয়ং শহরের ১৩০০ বছরের পুরনো গোনসা মন্দির পুড়ে গেছে। আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না অন্যান্য সাংস্কৃতিক স্থাপনাগুলো। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। রমজান শুধু একটি নির্দিষ্ট সময় পানাহার থেকে বিরত থাকার মাস নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য ও ভ্রাতৃত্বের অনন্য এক দৃষ্টান্ত। পবিত্র এই মাসকে কেন্দ্র করে বিশ্বের দেশে দেশে গড়ে উঠেছে বৈচিত্র্যময় আয়োজন। কোথাও সাহরির আগে কামান দাগানো, কোথাও ইফতারে ঐতিহ্যবাহী খাবারের সমারোহ, আর কোথাও রাতভর মসজিদে ইবাদতে মশগুল থাকার অপূর্ব দৃশ্য। প্রতিটি অঞ্চলে রমজান পালন আলাদা আলাদা গল্প বলে। এ নিয়ে ধারাবাহিক আয়োজন দেশে দেশ রমজান। এবারের পর্বে বহু জাতিগোষ্ঠী আর অভিবাসী অধ্যুষিত আমেরিকায় রমজান নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। বর্তমান বিশ্বের অন্যতম পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ১৭০০ শতকে আফ্রিকা থেকে মুসলিম বণিক ও কৃতদাসদের মাধ্যমে ইসলাম আসে আমেরিকা ভূখণ্ডে। অভিবাসী অধ্যুষিত বহুজাতিক দেশটিতে মুসলমান আমেরিকানের সংখ্যা ৩০ লাখের বেশি। ইসলাম ধর্মাবলম্বীরা সংখ্যালঘু হওয়া সত্ত্বেও ধর্মীয় নিয়মকানুন ও বিচিত্র ঐতিহ্যের মিশেলে যুক্তরাষ্ট্রে পালিত হয় পবিত্র মাহে রমজান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করে ইফতার শুরু হয় খেজুর দিয়ে। দস্তরখানে থাকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা, স্পেন সহ আরও নানা দেশের খাবারের সমাহার। ছোলা, তাহিনি, লেবু এবং রসুন দিয়ে তৈরি মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী খাবার হুমাস যুক্তরাষ্ট্রের ইফতারের একটি নিয়মিত পদ। সাথে পরিবেশন করা হয় ধোয়া ওঠা পিটা রুটি। হালকা খাবার হিসাবে খাওয়া হয় মাংস, সবজির পুর দেয়া মুখরোচক সামোসা। মুরগি, ভেড়া বা গরুর মাংস ও সুগন্ধি চাল দিয়ে রান্না করা বিরিয়ানি, মসুর ডাল, সবজি ও অ্যারোমাযুক্ত মশলা দিয়ে তৈরি ল্যান্টিন স্যুপ, তাহিনি সসের সাথে মিশিয়ে পরিবেশন করা ছোলা ভাজার পদ ফালাফেল এখানকার ইফতারের কিছু পছন্দের খাবার।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর যুক্তরাষ্ট্রে পড়তে আসে অসংখ্য শিক্ষার্থী, যাদের একটি বড় অংশ মুসলমান। স্থানীয় কমিউনিটি হল, মুসলিম সংস্থার পরিচালনায় রমজানে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠান। তারাবি ও তাহাজ্জুদে মসজিদগুলোতে বাড়ে মুসল্লির সংখ্যা। মার্কিন সমাজে চলমান অস্থিরতা, ইসলাম বিদ্বেষী মনোভাবের মাঝেও এখানে বাড়ছে ইসলামের প্রসার। 2050 সালের মধ্যে এই অঞ্চলে দ্বিগুণ হতে পারে মুসলমানের সংখ্যা। আগামীতে হয়তো দেশটির প্রতিটি অঞ্চলে বুলন্দ আওয়াজে শোনা যাবে পবিত্র মাহে রমজানের আহ্বান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের অন্যতম দর্শনীয় স্থাপত্য হল ক্রিস্টাল মসজিদ। আধুনিক স্থাপত্য শৈলী ও ইসলামী ঐতিহ্যের অপূর্ব সংমিশ্রণে নির্মিত এই মসজিদটি দর্শনার্থীদের মুগ্ধ করে প্রতিনিয়ত। স্বচ্ছ কাচ ও স্টিলের কাঠামোর কারণে এটি আলোর প্রতিফলনে ঝলমলে হয়ে ওঠে। দেশে দেশে মসজিদের আজকের পর্বে থাকছে মালয়েশিয়ার ক্রিস্টাল মসজিদ। মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যের অন্যতম আকর্ষণীয় স্থাপত্য নিদর্শন হল ক্রিস্টাল মসজিদ। এটি কুয়ালা তেরেঙ্গানুর ওয়ানম্যান আইল্যান্ডে অবস্থিত এবং আধুনিক স্থাপত্যশৈলীর এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত। 2008 সালে উদ্বোধন হওয়া এই মসজিদটি মালয়েশিয়ার রাজা তুয়ানকু মিজান জাইনাল আবেদিন কর্তৃক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এটি মূলত ইসলামী সভ্যতার প্রতীকী প্রতিফলন ঘটানোর জন্য নির্মাণ করা হয়েছিল এবং বিশ্বের অন্যতম সুন্দর মসজিদ হিসেবে পরিচিতি পেয়েছে। মসজিদটি ইসলামী সভ্যতা পার্কের অন্তর্ভুক্ত, যেখানে আরও বেশ কিছু ঐতিহাসিক ও বিখ্যাত মসজিদের প্রতিরূপ নির্মাণ করা হয়েছে। ক্রিস্টাল মসজিদের স্থাপত্যশৈলী অত্যন্ত ব্যতিক্রমী এবং আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে নির্মিত। এই মসজিদে স্টিল ও কাচের সংমিশ্রণে এক অত্যাশ্চর্য সৌন্দর্য সৃষ্টি করা হয়েছে। এর পুরো কাঠামো ঝকঝকে কাচের তৈরি হওয়ার কারণে এটি সূর্যের আলোয় উজ্জ্বল হয়ে ওঠে এবং রাতের বেলা চমৎকার আলোকসজ্জার মাধ্যমে এক অপূর্ব দৃশ্য উপস্থাপন করে। মসজিদের প্রধান গম্বুজটি সোনালী রঙের এবং প্রতিটি মিনার রূপালী রঙের কাচ দ্বারা আবৃত, যা প্রতিফলিত আলোয় এক ভিন্ন মাত্রার সৌন্দর্য এনে দেয়। মসজিদের অভ্যন্তরীণ স্থাপত্য অত্যন্ত শৈল্পিকভাবে নির্মিত। এর অভ্যন্তরে আধুনিক ডিজাইনের ঝাড়বাতি ও ইসলামিক ক্যালিগ্রাফি দ্বারা সজ্জিত দেয়াল দর্শনার্থীদের বিমোহিত করে। এটি একটি স্মার্ট মসজিদ হিসেবেও পরিচিত, কারণ এখানে মুসল্লিদের জন্য ডিজিটাল কোরআন পাঠের সুবিধা, ইন্টারনেট সংযোগ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর অন্যান্য সুবিধা বিদ্যমান। এই মসজিদে প্রায় 1500 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। এটি শুধুমাত্র নামাজ আদায়ের স্থানই নয়, বরং এটি ইসলামিক জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। পর্যটকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ গন্তব্য, যেখানে তারা ইসলামের সৌন্দর্য ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পান। প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর তেরেঙ্গানু রাজ্যের এই অনন্য স্থাপত্য নিদর্শনটি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রতিদিন অসংখ্য মানুষ এই মসজিদ পরিদর্শনে আসেন এবং এর সৌন্দর্য উপভোগ করেন। মালয়েশিয়ার অন্যতম বিস্ময়কর স্থাপত্য হিসেবে ক্রিস্টাল মসজিদ সত্যিই এক অনন্য সৃষ্টি, যা ইসলামী স্থাপত্য ও আধুনিক প্রযুক্তির এক মেলবন্ধন ঘটিয়েছে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এ ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।